প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় দেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা কী। প্রিয় দর্শক শ্রোতা, বেসরকারি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1.5 কোটি বাংলাদেশি রয়েছেন। বিভিন্ন সময়ে হরেক কারণে প্রবাসে যাওয়া এই জনগোষ্ঠীর বড় অংশই গেছেন জীবন জীবিকার তাগিদে। উচ্চশিক্ষা নিতে উন্নত দেশে যাওয়া মেধাবীদেরও বড় অংশ দেশে না ফিরে প্রবাসে থিতু হয়েছেন। এ তালিকায় নারীর সংখ্যাও নেহাত কম নয়। রাজনৈতিক কারণে প্রবাসে আশ্রয় নেওয়া বাংলাদেশিদের সংখ্যাও সুদূর অতীতের তুলনায় গত 1.5 দশকে বেড়েছে বহুগুণ। যে কারণে যখন যেভাবেই যাক না কেন প্রবাস জীবনে আয়ের বড় অংশই দেশে পাঠিয়েছেন এবং পাঠাচ্ছেন প্রায় সবাই। এসব রেমিটেন্স যোদ্ধারা প্রবাসে থেকেও দেশের অর্থনীতির পাশাপাশি অভ্যন্তরীণ রাজনীতির পট পরিবর্তনেও ভূমিকা রেখেছেন। বিগত সরকারের অনিয়ম, দুর্নীতি ও অপশাসনের প্রতিবাদ জানিয়েছিলেন রেমিটেন্স শাটডাউনের মধ্য দিয়ে। একইভাবে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের গত 1 বছরে রেমিটেন্স প্রবাহে জোয়ার তুলে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে দিয়েছেন। কিন্তু স্বাধীনতা পরবর্তী থেকে বর্তমান অন্তর্বর্তী সরকার পর্যন্ত কে কী করেছেন এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য? দেশের সরকার বা রাজনীতিবিদদের কাছ থেকে তাদের প্রত্যাশা বা কতটুকু? দেশের জন্য তাদের ত্যাগের কোনো স্বীকৃতি কি মিলেছে? আজকের আলোচনায় এসব প্রশ্নের জবাব খুঁজবার চেষ্টা করব আমরা, প্রিয় দর্শক। আর এই আলোচনার জন্য দেশ টেলিভিশনের স্টুডিওতে আজ বিষয় বিশেষজ্ঞ 2 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। একে একে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার ডানে রয়েছেন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন MS সেকিল চৌধুরী এবং সর্বডানে রয়েছেন দেশের খ্যাতনামা ব্যাংকার এবং গ্লোবাল ইসলামী ব্যাংক PLCর বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন। আপনাদের 2 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আর প্রিয় দর্শক, এই আলোচনায় এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকব আমি সুলতান মাহমুদ। ফিরছি মূল আলোচনায়। আলোচনা শুরু করতে যাই জনাব সেকিল চৌধুরী আপনাকে দিয়ে। এই যে দেশের অর্থনীতিতে আমরা বলছি যে এনআরবিরা নানানভাবে অবদান রাখছে, আসলে বাস্তবে কতটুকু অবদান রাখছে? কখনো কখনো তাদের প্রতি আমাদের বিশেষ করে সরকার বা রাজনৈতিক দলের যে উন্নাসিকতা, সেটি দেখে অনেকেই মন্তব্য করে থাকেন যে আসলেই কি প্রবাসীরা দেশের জন্য কোনো ভূমিকা রাখছেন? যদি রেখে থাকে তাহলে তাদের এই অবস্থা কেন? আপনার পর্যবেক্ষণটা কি? আপনাকে অনেক ধন্যবাদ। এবং প্রবাসীদের বিষয়গুলো নিয়ে আপনারা একটু কথাবার্তা বলছেন, যে কারণে সরকারের মনোভঙ্গির কিছুটা পরিবর্তন। আমি একটা সরকার বলছি না, সব সরকারের মনোভঙ্গির কিছু পরিবর্তন হচ্ছে। এই সরকার অবশ্য অনেক একটু অগ্রগামী থেকে, কারণ এই সরকারের অনেক প্রবাসী প্রতিনিধি আছেন, এটা বলতে দ্বিধা নেই। সরকার অনেক প্রবাসী প্রতিনিধিকে নিয়ে এই সরকার পরিচালনা করছেন এবং অনেক এক্সপার্টস আছেন যারা প্রবাসে তাদের সব কিছুই ব্যয় করেছেন, সময় দিয়েছেন, আজকে এখন দেশে এসে তারা এই সরকারের সাথে কাজ করছেন। তো সেই কারণে প্রবাসীদের ভূমিকা এবং তাদের অংশগ্রহণ, অর্থনীতিতে অবদান, এগুলো সবাই স্বীকার করেন এবং এগুলো স্বীকার না করে আর উপায় নেই। কালকে আপনি আমাদের সেই সেমিনারে ছিলেন, যে দেশের সর্বস্তরের মানুষেরই, বিশেষ করে ব্যাপকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন, সকলে কিন্তু এটি একমত হয়েছেন যে প্রবাসীদের একটা অবদান অনস্বীকার্য এবং এটি অগ্রগণ্য সব কিছুর আগে। আমি প্রায়ই বলি যে অবদান রাখছেন, আপনি যে কথাটা দিয়ে শুরু করলেন, আমি কাউকে ছোট করবার জন্য বলছি না, কিন্তু আপনি দেখেন আমার এক্সপোর্ট প্রসিডসের প্রায় 50 বিলিয়ন আমরা পাই এক্সপোর্টস থেকে। 40-47 বিলিয়ন আসে শুধু আমার রেডিমেডস গার্মেন্টস থেকে, বা এই যে নিট যা সব মিলিয়ে। তো সেখানে আমার রিটেনশনটা কি থাকে? প্রায় 85-86 ভাগ এই যে ব্যাংকার আছেন এখানে, উনিও বলতে পারবেন, আপনার ব্যাক টু ভ্যাকেন্সিতে চলে যাচ্ছে। আপনি রিটেন করছেন কত? 50 বিলিয়ন পেলে হয়তো দেখা যাবে তার 5 বা 6 বিলিয়নই 7 বিলিয়নের মালিক হচ্ছে বাংলাদেশ। নেট গেইন সিএমটা পায়, একটা পাই, কাটিং এন্ড মেকিং কাটিং মেকিং পান, আর তারা যদি অন্য কিছু করেন সেইটা হয় ভ্যালু এডিশন যদি থাকে। এখন
আমাদের প্রবাসী কি করছে? এই গত বছরে 27 বিলিয়ন ইউএস ডলার বাংলাদেশে পাঠিয়েছে নেট ক্যাশ। এটি ব্যাংকিং চ্যানেলে এসছে। এই উনারা এইগুলো প্রমোট করেন, দেশে বিদেশে গিয়ে উনারা প্রমোট করেছেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি, আমরা ছোট ফ্রাই চেষ্টা করি যতটুকু পারি, কিন্তু আমরা এটা উপলব্ধি করি ওনাদের সাথে থাকতে থাকতে যে ওদের কষ্ট এবং দেশপ্রেম এটি যেন একেবারেই সমার্থক। তার যত কষ্ট হোক তারপরেও সে ফিল করে আমার দেশ। কারণ ওখানে যখন যায়, পরের বাড়িতে যায়, তখন সে রিয়েলাইজ করে বাড়ি তো আমার আসলে বাংলাদেশ। এই উপলব্ধি থেকে আপনি যত যন্ত্রণাই তাকে করেন, সে কিন্তু টাকা পাঠায় বাড়িতে, কাজ করার চেষ্টা করে বাড়িতে। এটি আমি সাধারণ মানুষের কথা বললাম। যারা অসাধারণ তারা সব জায়গায় অসাধারণ। প্রবাসেও অসাধারণ, তাদের জন্য বড় ফ্ল্যাট লাগে, প্লট লাগে, রাজনৈতিক বড় পদ লাগে, আর তাদের জন্য ব্যাংক লাগে, ইন্স্যুরেন্স কোম্পানি লাগে, মেডিকেল ইউনিভার্সিটি লাগে, আর না হলে অন্তত নিজের পক্ষে একটা পাওয়ার প্ল্যান্ট অন্তত লাগে। যারা অসাধারণ তাদের কথা বলছি। সাধারণ যারা, আমরা সাধারণকে কালকে আমরা একটা তথ্য দিয়েছি, আপনি দেখেছেন, 1,75,00,000 মানুষ আমাদের এই দেশ থেকে 50 বছরে বিদেশে গেছে কাজ নিয়ে। তারপরে দ্বৈত নাগরিক হিসেবে আরও আছে প্রায় 25 থেকে 30 বা 40 লক্ষ মানুষ। খুদ আমেরিকাতেই আছে প্রায় 13 লক্ষ মানুষ, লন্ডনে আছে প্রায় 7 লক্ষ মানুষ। এইসব বাংলাদেশের, এরা নন রেসিডেন্ট, এরা বাংলাদেশকে ওন করেন। গুটি কয় হয়তো ছাড়া বেশিরভাগ মানুষ, মনে করেন 97-98% মানুষই বাংলাদেশি। এই বাংলাদেশি মানুষগুলো কিন্তু নিরন্তর বাংলাদেশের চ্যানেল থাকে, নিউজ শুনে, মিছিলের আওয়াজ শুনতে চায়, আন্দোলন কি হচ্ছে খোঁজ নেয়, বাংলাদেশকে ওন করে। রাজনীতি সচেতন হয়েছে এই কারণে, কারণ সে গিয়ে ওখানে চিন্তা করে আমার তো বাড়ি ওটা, আমার বাড়িটা কেমন আছে, ওখানে অনেক কাজ হয়তো করে, কিন্তু ওন করে বাংলাদেশকে। এটি হচ্ছে আমাদের বড় পরিবার পরিজন সব থাকে, সবাই থাকে, কারো কেউ থাকেও যদি না, তারপরেও সে কিন্তু তার মাতৃভূমি বা তার দেশ হিসেবে এটাকে ওন করে। আমরা এই জন্য তাদেরকে কাছে রাখতে চাই। তারা শুধু যে রেমিটেন্স পাঠাচ্ছে, আমি তো খালি শুধু রেমিটেন্সের কথা বললাম, এটা কিন্তু ভরণ পোষণ, পারিবারিক প্রতিপালনের জন্য আসে, ইনভেস্টমেন্টের জন্য যে টাকাগুলো আসে হিউজ, কোম্পানির টাকাও আসে। একজন প্রবাসী যখন দেশে আসেন, তিনি আসার সময় কয়েক হাজার ডলার সাথে করে নিয়ে আসেন, খরচপাতি এটা ওটা, আত্মীয় স্বজনের যে উপহার উপঢৌকন, গোল্ড নিয়ে আসেন, সেগুলো অনেক বৈধ পথেই আসবার সুযোগ আছে তাদের, যেগুলো নিয়ে আসেন। এগুলোতে কিন্তু আমাদের সুবিধা হয়। এই কাজগুলোতে তারা যে অবদান রাখছেন, আমাদের অনেক পারচেজ কিন্তু কমে যাচ্ছে। এবং এই যে প্রায় এখন যদি নেট আপনি ধরেন, প্রায় 1.5 কোটির মতো মানুষ আছেন, আবার কিছু যাচ্ছেন কিছু আসছেন, সব মিলিয়ে আমি ধরে নিলাম 1.5 কোটি প্রবাসী কর্মসংস্থানে আছেন ওই দেশে, যারা আমাদের এখান থেকে কাজের সুবিধার জন্য গিয়েছেন। এই 1.5 কোটি মানুষ মিনিমাম এখানে 6 থেকে 7 কোটি মানুষের পরিবারের সাথে সম্পৃক্ত, তাদের অর্থনীতির সাথে যুক্ত। এবং এই 1.5 কোটি মানুষ 1.5 কেজি চালও এখানে খায় না, 1.5 লিটার পানিও ব্যবহার করে না, 1 ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে না। এটা কি আমার স্যাক্রিফাইস নয়? এটা তো আমার দেশের অর্জন, আমাকে এটাও মূল্যায়ন করতে হবে। সেই জন্য আমি বলবো, এরা বিভিন্ন দেশে বিচ্ছিন্নভাবে থাকে, আর নিচের স্তরের মানুষ বেশি গেছেন, শিক্ষিত, অর্ধশিক্ষিত, অল্প শিক্ষিত অথবা অশিক্ষিত। এই মানুষগুলো ঠিকভাবে যুদ্ধ করতে পারে না পাওয়ার প্ল্যান্টের জন্য। তাদের নামে ব্যাংক হলে ব্যাংকের মালিকানাটাও তাদের কাছে থাকে না, সেগুলো নিয়ে অনাচার হয়। এই যে একটা রিকভারি করতে উনি বোধহয় গেছেন, আমরা ওয়েলকাম করি, আপনার রিকভারিতে সফল হন আপনি। এগুলো কিন্তু, এটা কিন্তু আগে এনআরবি নামে ব্যাংকটা ছিল, 3টা ব্যাংক আমাদের হয়েছে, কিন্তু আমরা দেখেছি সেখানে যন্ত্রণার শেষ নেই। কতিপয় লোক এখানে এটাকেও তার ব্যবহারের জন্য করেছেন, রাজনীতিকরণ করেছেন। আমি যেটা সারা জীবন আমার একটা স্বপ্ন, ব্যবসার রাজনীতি যেন আলাদা থাকে। আমরা গত কয়েক বছরে দেখেছি ব্যবসা আর রাজনীতি সমার্থক হয়ে গেছে। ব্যবসায়ী রাজনীতিক পদ কিনছেন, শুধু রাজনীতির ক্ষেত্রেই কিনছেন তা নয়, ব্যবসায়ী সংগঠনের পদও কিন্তু কিনেছেন। সেখানে তো প্রবাসীদেরকেও দেখি আমরা, আমি তো ছিলাম অসাধারণ প্রবাসীর সংখ্যাও তো আছে। সেই সাধারণগুলো কিন্তু কাজ করে, পরিশ্রম করে, রাতে বাড়ি ফিরে এসে বাংলাদেশের খোঁজখবরটা নেয়, সকালবেলা ব্যাংকের তরফে কিছু টাকা পাঠায়, $100-200 করে, সেটিতেই কিন্তু 27 বিলিয়ন হয় প্রতি বছর। এই মানুষগুলোই পাঠায়। আর যারা অসাধারণ, বিভিন্ন পদ চাই, এখানে চাই, ওখানে চাই, এরা কতটা পাঠান আমি ঠিক জানি না, কারণ তাদের পাওয়ার প্ল্যান্টের পেমেন্টই তো করতে হয় আমার দেশ থেকে। সেই জিনিসগুলো আছে, আমি ছোট করছি না কাউকে, ব্যবসাগুলো করা দরকার, কিন্তু ব্যবসাগুলো হয়নি যথাযথভাবে। এটি হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। যিনি নিয়েছেন তিনি তার সুবিধা নিয়েছেন, এবং সেই সুবিধার অংশ নীতি নির্ধারণেও তিনি এটার ব্যয় করেছেন, যে কারণে এটি স্বচ্ছতা নাই।
যে কারণে আজকে সেই সকল প্রবাসী, সেই সকল বিনিয়োগকারী বাংলাদেশে নাই, কারণ তিনি স্বচ্ছভাবে করেন নাই। স্বচ্ছ বিনিয়োগ যদি করা যেত, কালকে উনি একটা আমাদের এই ব্যাংকার সাহেব একটা প্রপোজাল রেখেছিলেন যে আমরা 100-150 প্রবাসীকে গুচ্ছ করে আমরা যদি কিছু প্রজেক্ট নেই, হাসপাতাল করা, নার্সিং ইনস্টিটিউট করা, আমার আরও অনেক রকমের প্রোডাকশন সাইডের যদি সম্ভব, কিন্তু সেটাকে যদি করতে গেলে 10% যদি আপনাকে আগাম দিতে হয় পলিসির সাথে যারা সম্পৃক্ত, সেখানে কিন্তু রাষ্ট্র শাসনের সাথে যারা জড়িত তারাই কিন্তু এগুলো গ্রহণ করেছেন। কেউ এসে ঘুরতে ঘুরতে একটা মোবাইলের কোম্পানি খুলবে, এক ভদ্রলোক এসেছিলেন আমার মনে হয় ক্যালিফোর্নিয়া থেকে এক সময় 2-3 বছর আগে, ঘুরতে 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 পেরেশান হয়ে আমায় ফেরার সময় বললেন, ভাই আর পারলাম না। বলে কেন পারলেন না? বলে যার কাছে চাই সেই তো ভাগ চায়, নিজে তো কিছু করতে পারি না। তো কালকে আপনি যেটা আমাদেরকে বলছিলেন যে এটা করেন ওটা করেন, আমি বলি আগে নির্ধারিত করেন যে আপনি এটা করতে আমাকে দিবেন আর এর মধ্যে দিয়ে কিছু নিবেন না, তাহলে আমি চেষ্টা করতে পারি। 10-15% আপনি নিলে একটা ফেয়ার বিজনেসের প্রফিট কত? 10-25% ম্যাক্সিমাম, এর বেশি তো হয় না। আপনি 10%-15% যদি প্রথমেই খেয়ে ফেলেন। এই যে ওনাদের ব্যাংকগুলো থেকে কি হয়েছে, ব্যাংকগুলো থেকে ঋণ গ্রহণ করেছেন কারা, কিভাবে করেছেন, পাচার কিভাবে হয়েছে, এগুলো সকলেই জানে। সমাধান করা যাচ্ছে না। বর্তমান গভর্নর বাংলাদেশ ব্যাংক তিনি চেষ্টা করছেন, আমরা সকলে তাকে মানসিকভাবে সহযোগিতা করছি। সেন্টার ফর এনআরবি অত্যন্ত আন্তরিকভাবে দেশে বিদেশে সেমিনার, সিম্পোজিয়াম এবং এই আমাদের গভর্নরকে নিয়েও বিভিন্ন দেশে আমরা প্রোগ্রাম করে আমরা উৎসাহিত করছি প্রবাসীদেরকে, যেগুলো ট্রেস করা উচিত। অসৎ ইনকামের টাকাগুলো এগুলো ফেরত আনা দরকার, এগুলো পাচার হওয়া বন্ধ করা দরকার, যে কারণে যা করা দরকার প্রবাসী, এটাও একটা বড় অবদান প্রবাসীদের। এই প্রবাসী যারা বিদেশে আছেন, রেমিটেন্স পাঠাচ্ছেন, সেখানে নারীর অবদান কেমন? অনেক অনেক, বিশেষ করে নারীরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বেশি গেছেন গৃহস্থালী কাজে। আমাদের মায়েরা বোনেরা কিন্তু অনেক বেশি পারদর্শী, তাদের সুনামও আছে। যথাযথ কাজে যারা যেতে পারছেন তারা কিন্তু ভালো কাজ করছেন। আর যারা দালালদের মাধ্যমে গেছেন বা বিভিন্নভাবে দালালির মধ্যে চলে গেছেন, অর্ধেক বেতন দালাল নিচ্ছে, অর্ধেক বেতন সে নিচ্ছে, এরা একটু কষ্টের মধ্যে আছেন। তবে সাধারণভাবে আমরা আমাদের কনসুলেট সার্ভিস বা কনসুলারের যে ফ্যাসিলিটিসগুলো তাদের জন্য দেওয়া দরকার, মনোযোগ দেওয়া দরকার আরও। সৌদি আরবে, ইউএইতে, কাতারে, কুয়েতে আমাদের মহিলা কর্মীদের অনেক চাহিদা আছে। যেহেতু আমার এই গৃহস্থালীর কাজ ছাড়া তিনি কিছু জানেন না, এটাও তো একটা কাজ। এগুলোকে কিন্তু অন্যান্য দেশে ছোট মনে করে না। আমাদের অনেক আত্মীয় স্বজনরা কিন্তু আমেরিকাতে ছোট ছোট কাজ করেন, এগুলো কোনো কাজকে তারা ছোট মনে করে না, কিন্তু সেটা যেন সম্মানের সাথে আমরা করতে পারি। সেকিল চৌধুরী, আমরা সেই আলোচনায় আসবো। আমি একটু মোহাম্মদ নুরুল আমিন, আমি আপনার কাছে আসতে চাই। যেটি বলছিলেন সেকিল চৌধুরী যে ব্যাংক করেছে, সেই ব্যাংকগুলো ভালো নাই, আমি সেই প্রসঙ্গে যাওয়ার আগে একটু জানতে চাই, আপনি দীর্ঘদিন ব্যাংকিং করেছেন, প্রায় 2টি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, এখন একটি ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান। আপনি এই রেমিটারদের কিভাবে কল্যাণ করা যায়, দেশে এবং দেশের বাইরে গিয়েও সেজন্য কাজ করেছেন, আসলে দেশের অর্থনীতির জন্য এই রেমিটারদের ভূমিকা কতটুকু, কোথায় কোথায় ভূমিকা রাখছে তারা? ধন্যবাদ আপনাকে বিষয়টি এখানে সামনে নিয়ে আসার জন্য। আমি একটু অন্যভাবে শুরু করি, সেটা হচ্ছে যে দেশের ইকোনমির কতগুলো ড্রাইভার আছে, আমরা যেটাকে ড্রাইভার্স অফ ইকোনমি বলি, সেটার শক্তি কিন্তু প্রাইভেট সেক্টর। সরকার নীতি সহায়তা দেন, কোনো সন্দেহ নেই, সরকার প্রতিষ্ঠান বা সরকার রেগুলেটররা নীতি সহায়তা আমাদের দিচ্ছেন, কিন্তু এই কাজগুলো মুখ্য যদি কতগুলো কাজের কথা বলি তাহলে আপনি দেখেন সবই প্রাইভেট সেক্টর লেড। আমাদের গার্মেন্টস, সরকারের একটাও গার্মেন্টস নাই। আমাদের এই যে ম্যান পাওয়ার পাঠানোর যে কোম্পানি, সরকারের বোয়েসেল অ্যান্ড বিএমইটি কতজন পাঠাতে পারছেন এইটা কোনো বেশি সংখ্যা গুণার দরকার হবে না, এরকমই একটি সংখ্যা। দেন হচ্ছে আপনি লোকালে যদি দেখেন আমাদের ট্রান্সপোর্টের আমি তো মনে করি 90 থেকে 95% প্রাইভেট সেক্টর লেড। আমি এরপরে আপনি আসেন আবাসন, যাই বলেন না কেন, সুশাসন না থাকুক, আবাসন প্রবলেম সরকার কতটুকু সলভ করতে পেরেছেন। ফলে এইভাবে যদি আপনি সংখ্যা করেন তাহলে আমাদের যে ড্রাইভার্স অফ ইকোনমিগুলো আছে, যেগুলো আমাদের এই দেশের অর্থনীতিকে ধরে রেখেছে, সার্ভিস সেক্টরের অবদান তো এখানে 50-55%, উৎপাদন এবং কৃষির অবদান। তারপরে রিমিটেন্স হচ্ছে এর চেয়ে এটাই মানে সবচেয়ে বড় ড্রাইভার অফ দি ইকোনমি। এটা আপনি হিসাবে দেখছেন 27 বিলিয়ন বা
20-25 বিলিয়ন আসে বছরে, কিন্তু এটার ভরসা, এটার যে পিছনের শক্তি, যে আমাদের রিজার্ভ বাড়ার সঙ্গে আমাদের ইকোনমির রেজিলিয়েন্স এবং শক্তি কতটা বেড়ে যায়, ওটার মূল্য কিন্তু ইম্প্যাক্ট অনেক বেশি। কারণ আপনি এই যে গত বৃহস্পতিবার আকুর পেমেন্টের পরেও আমাদের এখন গ্রস রিজার্ভ কিন্তু $30 বিলিয়ন আছে। IMF এর হিসাবে এটা $26 বিলিয়ন উপরে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। এবং এই যেটা একটু আগে ভাই বললেন যে উইদাউট এনি থিং কনজিউমিং ইন দি কান্ট্রি, দেশের কিছু ভোগ না করে তারা যেটা পাঠান, এটা কিন্তু অ্যাবসলিউট নাম্বার 100% ইজ অ্যাডেড টু দি রিজার্ভ। আর আমাদের এক্সপোর্ট ইম্পোর্টে একটা গ্যাপ আছে, ইম্পোর্ট এখনও তুলনামূলক বেশি, আর এক্সপোর্ট গ্রোথ আছে 9-10%, ইম্পোর্টগুলোটা এখন একটু তুলনামূলক কম। কিন্তু এই গ্যাপটা মিট করার জন্য আমাদের এই রিজার্ভের একটা পার্ট ওখানে গিয়ে এটাকে লেভেল করে বা আপ করে। এটা গত বছরের জুনে এটা ছিল সবগুলো ফিগার নেগেটিভ, কারেন্ট অ্যাকাউন্ট, ব্যালেন্স অফ পেমেন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, কিন্তু এই বছর জুনের পরে এগুলো সবগুলো পজিটিভ হয়ে গেছে। তো ফলে রিমিটেন্সের অবদানটা আপনি ইনডাইরেক্টলি আপনি দেখেন কত বড় ভরসা আমাদেরকে দিচ্ছে, আমাদের স্ট্রেংথটা কত শক্ত করছে। এতে দেশের লাভ যেটা আছে সেটা তো হলো ইকোনমি একটা গতি পায়, সচ্ছলতা পায়, ক্রেডিট বাড়ানোর জন্য ব্যাংকগুলো হেল্প করার জন্য পায়। বিদেশে এটার একটা ইম্প্যাক্ট আছে, কারণ আমাদের ইকোনমির মোস্টলি ডিপেন্ডেন্ট অন আমাদের এক্সটার্নাল বিজনেস, এক্সপোর্ট এবং ইম্পোর্ট। সেই জায়গায় কিন্তু ওই করেসপন্ডেন্ট ব্যাংকগুলো আমাদেরকে এই জিনিসটা বেশি করে দেখে যে এদের ঋণ পরিশোধের সক্ষমতা কতটুকু। বাংলাদেশ সরকার যেমন কখনো ফেল করেনি, ব্যাংকগুলো কিন্তু খুব বেশি ফেল করেনি, বরং এক্সপোর্ট বিল আনতে ঘাটতি হয়েছে, ইম্পোর্ট বিল পেমেন্টে বাংলাদেশ কখনো কোনো এই ঘাটতিটা করে নাই। তো ফলে হচ্ছে কি আমাদের রিমিটেন্স একক একটা ড্রাইভার, কিন্তু এটার ইম্প্যাক্ট কিন্তু সারা ইকোনমিতে বহুমাত্রিক এটার ইম্প্যাক্টটা থাকে। দ্বিতীয় যে জিনিসটা আপনি দেখেন, এই লোকগুলো একটু আগে শাকিল চৌধুরী সাহেব যে ক্লাসিফিকেশনটা করেছেন, আমার কথা এটা ইচ্ছা আজকের অবদানটা মূলত যারা রেমিটেন্স পাঠান তাদেরটাই মুখ্য হয়ে আসা উচিত। তারা কি সুবিধা পান কি সুবিধা পান না। আর যারা হোয়াইট কলার ব্লু কলার তারা কিন্তু যাওয়ার পরে যখন সেট হয়ে যান তখনই চিন্তা করেন দেশ মানে বিশ্বের কোন শহরে তার একটা আস্তানা থাকা দরকার। আমি আর এভাবে নাম বললাম না। আপনি দেখেন আর বাকিরা এখানে দুর্নীতির কারণে তারাও চিন্তা করেন কিভাবে পাচার করে আমি আমার গড়ে তুলতে পারি। আপনারা জানেন তো এটা বেগমপাড়া ইত্যাদি ইত্যাদি অনেক জায়গায় এগুলো আছে। তো ওদের ওই প্রবাসীদেরকে আমরা বলবো না যে আমাদের এখানে অবদান রাখছেন, তারা বরং আমাদের এখান থেকে নিয়ে যাচ্ছেন। আপনি দুবাইতে যে সংখ্যাটা আমরা জানি 500-700 বাড়ি ঘর আমাদের বাংলাদেশিদের আছে, এর কোনোটা দুবাইয়ের কামাই নয়। আমার একজন শ্রমিক এই কাজটা ওখানে করতে পারেন নাই। ফলে আপনি দেখেন প্রবাসীরা পাঠান আর এখান থেকে সেই টাকাটা ড্রেনেজ হয়ে যাচ্ছে। একটা ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্স আপনাকে বলি, এই এক বছরে পাচার কমা এবং রিমিটেন্স বাড়ার একটা বড় কারণও কিন্তু এটা। একসময় এই দুবাইয়ের সৌদি আরবের টাকাটা কিন্তু নিউ ইয়র্ক, কানাডা, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া চলে যেত, মানে এই দেশে আসার সুযোগটা পাইতো না, কারণ ওখানে একটা গোষ্ঠী এরকম আছে। প্লাস ওই যে আমরা এগ্রিগেটর যাদেরকে বলি তারাও এই দুষ্টমিটা করতো যে রিমিটেন্স কালেক্ট করে করে জড়ো করে করে বেশি দামে এখানে পাঠানোর চেষ্টা করতো আর নিত কিন্তু কম দামে। ওদের মাধ্যমে কিন্তু কিছু টাকা আবার আরেক দিকে পাচার হয়ে যেত, কারণ তারা যেহেতু রিমিটেন্স নিয়ে কাজ করে ওই দেশ বিচার তাদের কাছে ছিল না। এগ্রিগেটররা এখন তুলনামূলকভাবে আগের থেকে এখন দুর্বল, কারণ আমাদের রেমিটেন্স ফ্লোটা তুলনামূলক ভালো। ফলে যেটা হচ্ছে যে আমি কন্ট্রিবিউশনের দিক থেকে আপনি কোনো খাত পাবেন না, স্বর্ণের খাত থাকলেও রিমিটেন্সের এই টাকাটা অ্যাবসলিউট নাম্বার। এই লোকগুলোকে আপনি কত পার্সেন্ট পিওর সার্ভিস দিচ্ছেন, ওখানে তো অলমোস্ট পুরোটাই খাত। তারা যেই সার্ভিসগুলো পায়, বিমানের স্টুয়ার্ডদেরকে আমি জানি না কতগুলো ঠিক করা গেছে। আমাদের তখন কাজ উদ্দেশ্যে বা এই উদ্দেশ্যে ট্রাভেল করার সময় দেখেছি শ্রমিকদের সঙ্গে কেন জানি তারাও আগে এত ভালো ব্যবহার করতো না। আমি আবার একটু জনাব শাকিল চৌধুরী আপনার কাছে আসতে চাই। এই যে জনশক্তি আমাদের, যেটি নৌলাম ভাই বলছিলেন যে
কতগুলো উইন্ডো থাকে পাঠাবার, এই যে সরকারের বিএমইটির কথা বললেন বা ওয়েসেলের কথা বললেন, এবং আসলে সেখান থেকে পাঠানোর সংখ্যা তো খুব কম, কিন্তু যারা বাংলাদেশের এই জনশক্তি রপ্তানির সাথে সম্পৃক্ত সেটি কি সঠিক ধারায় আছে? এখন কি পরিমাণ লোক যাচ্ছে আমাদের, এবং সেটি কি আপনি বলবেন যে যারা যাচ্ছে তারা সুস্থভাবে সঠিকভাবে যেতে পারছে কিনা, এটি কি বাড়ছে বা নতুন বাজার তৈরি হচ্ছে কিনা, নাকি একই বাজারের উপর আমরা নির্ভরশীল হয়ে আছি? আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস সামনে আলোচনার জন্য এনেছেন, আপনাকে ধন্যবাদ। কারণ মনের মধ্যে না থাকলে সত্যি কথাটা প্রশ্ন করা হয় না, উত্তরও দেওয়া হয় না। আপনাকে এই জন্য এক্সট্রা ধন্যবাদ। সেটা হলো যে আপনি বলছেন কত লোক যায়। 2024 গত বছর 10,11,000 লোক কর্মসংস্থান নিয়ে বিদেশে গেছে। মানে আপনি চিন্তা করেন, এই লোককে আমি কিন্তু এমপ্লয় করতে পারতাম না। আর সেখানে তো অর্ধ বছর প্রায় আন্দোলন সংগ্রামের মধ্যেই 24-এ গেছে। আমাদের একটা গণ অভ্যুত্থান ওখানে বাস্তবায়ন হয়েছে সেই সময়টাতে। তারপরেও 10,11,000 গেছে। আগেই বলেছি 27 লক্ষ রেমিটেন্স পেয়েছি। এই বছরে 25 সালে এই পর্যন্ত 4,98,000-এর মতো লোক গেছেন। প্রতি বছর অন এন এভারেজ 7, 8, 10 লক্ষ লোক যাচ্ছে, যে কারণেই কিন্তু এত সংখ্যা এত বেড়েছে। এখানে অনেক জটিলতা আছে। আমি একটা ছোট্ট গল্প বলি, অল্প সময়ে, অনলাইন প্রোগ্রামে এত বেশি কথা বলা যায় না। সরাসরি মালয়েশিয়াতে, সরাসরি টিভিতে, মালয়েশিয়াতে একবার একটা প্রোগ্রামে গেছি। আপনি যেভাবে গেছেন, মালয়েশিয়াতে আমাদের অনেক লোক থাকে, তাদের সাথে আমরা মত বিনিময় যাই, ভিসা, তাদের পাসপোর্ট, এনআইডি, নানান কথাবার্তা বলি। এখানে যা বলি তাই করি আর কি। তো গেছি, ফেরার সময় এয়ারপোর্টে এক লোক আমাকে দেখলেন, পরিচ্ছন্ন কর্মী, আমার বাংলাদেশি। আমাকে দেখে কাপড় চোপড় মানে দেখে জিজ্ঞেস করছেন, স্যার আপনি কি ম্যান পাওয়ারের জন্য আসছিলেন? আমি বললাম, না, আমি আপনাদের সাথে গল্প করতে আসছিলাম, খোঁজখবর নিতে, কি করছেন না করছেন। বলে, কি আপনি কি সরকারি লোক? বললাম, না, বেসরকারি। বলে, স্যার একটা কথা বলি। বলেন। বলে যে এই যে আপনি, আমি তাদেরকে বলছিলাম যে রেমিটেন্সটা যাতে আপনারা বৈধ পথে পাঠান, যাতে এই দেশের উপকার হয়, এটার জন্য আসছে। বলে যে, স্যার একটা কথা বলি, সরকারি লোক না তো? তাহলে বলি যে আমরা 200-500 টাকা করে পাঠাই, আর আপনাদের মতো লোকেরা হাজারে হাজারে লক্ষ লক্ষ করে এই মালয়েশিয়ায়ও পাঠায়। আমরা 1-2টা করে পাঠাচ্ছি, আর আপনারা সব এই সব দেশে পাচার করছেন। সেকেন্ড হোম। এইটা আজকে থেকে প্রায় 6-7 বছর আগের একটা ঘটনা বললাম। একটা সাধারণ মানুষের উপলব্ধি হলো সেই যে ভালো কাপড় চোপড় যারা পরছে তারা হয় ম্যান পাওয়ার করে, ম্যান পাওয়ার করলেও তারা একটা চুষে। কারণ যেখানে টাকা লাগবার কথা নয় এমপ্লয়মেন্টে, সেখানে টাকা নেয়। কেনে? এখানে যারা এটা রিক্রুট করেন, সেই রিক্রুটমেন্টের আবার তার মুরব্বী আছেন, তার মুরব্বী, তাকে চাঁদা দিতে হয়, মুরব্বীকে চাঁদা দিয়ে সেই রিক্রুটমেন্টের টাকাটা আদায় করে। সরকারের ভেতরে আছে, সরকারের ভেতরে আছে, সরকারি দলগুলোর মধ্যে থাকে, সরকারের মধ্যে থাকে, সরকারি কর্মকর্তাদের মধ্যেও থাকে। কারণ দেখছে যখন সবাই খায়, আমি আর না খেয়ে বসে থেকে কি লাভ, সবাই মিলেই খায়। এই জায়গাটা থেকে যদি বের হতে পারতাম, আমার যদি এখানে এই যে কি বলা যায় মাইগ্রেশন কস্ট যদি কমে যেত, এই মানুষগুলো আরো অনেক ভালোভাবে থাকতো। অনেকে কিন্তু বেশ টাকা খরচ করে যায়। সৌদি আরবে 7-8 লক্ষ টাকা, 9 লক্ষ টাকা খরচ করে যেতে হয়। মালয়েশিয়াতে 5-6 লক্ষ টাকা খরচ করে যেতে হয়। এই টাকা তুলতে তার 3 বছরের মতো মিনিমাম লাগে এইটুক টাকা তুলতে হলে। তো সেটা তো সে পুঁজি বিনিয়োগই করেছে অলরেডি। তো তার লাভটা কোথায়? তার শ্রমের মর্যাদা, মূল্যটা কোথায়? এই জন্যই আমি বলছি যে একটু ইমানি চিন্তা যদি মানুষের মধ্যে না থাকে, আমি কিন্তু ওই রাজনীতির মতো করে অন্য কিছু বলছি না, মানে একটা মানুষের বিবেকের চিন্তা যদি না থাকে, যিনি কাজ করছেন, যিনি রাজনীতি করছেন, তিনি প্রশাসন চালাচ্ছেন, তারা যদি মনে না করেন এই যে গরিব মানুষটার রক্ত আমি আর 1 সিরিঞ্জ না হয় নাই নিলাম, এটা যদি আসে চিন্তা, এরা ভালো কাজ করতে পারবে, উপকার হবে। এবং এই প্রসেসটা অত্যন্ত লজ্জিত, ঘৃণিত এবং অপমানিত। এখানে যারা থাকেন কোটি কোটি টাকার কাঁচা টাকা তারা ডিল করেন, তারা যাকে খুশি টাকা দিতে পারেন। এই জন্যই বিভিন্ন সময়ে এখানকার টোল কালেক্টর আছেন। অতীতেও আমরা দেখেছি, এখন হবে কিনা জানি না, এখন আছে কিনা জানি না, কিন্তু মালয়েশিয়ার বাজার খুলবার সাথে সাথেই কতিপয় লোক কিন্তু মালয়েশিয়ায় গিয়ে হাজির হয়েছেন। দুই পক্ষের রাজনীতিবিদ, দুই পক্ষের সরকারকে কিভাবে প্রভাবিত করা যায়। শুধু তাই নয়, আমার কাছে এরকম কথাও আমরা শুনি, কারণ যেহেতু এই সেক্টরে হাঁটাহাঁটি করি, আমি কাউকে আবার খোলা করে লজ্জা দিই না। কতিপয় লোক শুধু মালয়েশিয়া, সৌদি আরব যে গেছেন তা নয়, অন্যান্য জায়গায়ও গিয়ে টাকা পয়সা দিয়ে ব্যবস্থা করবার চেষ্টা করছেন রাজনীতিবিদদের, যাতে করে তাদের এই ব্যবসাটা বলবৎ থাকে। অর্থাৎ এই
শ্রমিককে শোষণ করবার এই পদ্ধতি যাতে বলবৎ থাকে তার জন্য উপটোকন দিতে চেষ্টা করছেন বিভিন্ন জায়গায়। আমার মনে হয় এখনকার রাজনীতিবিদ পোড় খাওয়া 24 পরবর্তী বাংলাদেশের নতুন সম্ভাবনার বাংলাদেশ, এই সম্ভাবনার বাংলাদেশের রাজনীতিবিদ এবং যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদের আগে থেকেই ভাবতে হবে কোথায় কোথায় শ্রমিক শোষিত হয়, কোথায় কোথায় চোর বাটপাররা প্রশ্রয় পায়, কোথায় কোথায় আইনের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এগুলো যদি দেখতে পারেন, এটি শ্রমবাজার যা আছে 18 কোটির মানুষদের আমরা বলি, আমার মনে হয় প্রায় 20 কোটি হয়ে গেছে লোক এখানে চলাফেরাতে অনুমান করি। ঢাকা শহর কিছুদিন পরে হাঁটা লাগবে না, কাপড় চোপড় পরে আপনি রাস্তায় নেমে দাঁড়িয়ে থাকবেন ঘরের সামনে, ওখান থেকে অনলাইনে কাজ করা লাগবে, আর করা লাগবে না, এত লোক হয়েছে। কারণ কোনো ফেসিলিটিস আমি গ্রামে শহরে আমি এক্সপান্ড করতে পারছি না, সব ফেসিলিটিস ঢাকায়, সব অফিস ঢাকায়, করতে গিয়ে সারা দেশের মানুষকে এখানে নিয়ে আসছি, এমপ্লয়মেন্ট ছোট ছোট মানুষের বেঁচে থাকা ঢাকায়। এই মানুষগুলোকে কিন্তু বিভিন্ন দেশে পাঠানো যায়। আর কালকে কথাটা হয়েছে সেমিনারেও কয়েকজন বলেছেন, এদেরকে যদি কিছুটা স্কিল করে আমরা পাঠাতে পারতাম, একেবারে আনস্কিল না করে, যা বেতন পায় তার থেকে ডাবল। আমরা আমি নিজে একবার একটা সৌদি আরবের সাথে কুয়েতের সাথে বাংলাদেশ সরকারের দ্বৈত ট্যাক্সের চুক্তি করার ব্যাপারটা আসছিল, যে ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েশন ট্রিটি, ওখানে গিয়েছিলাম। সৌদির অর্থমন্ত্রী রাত্রে আমাদেরকে দাওয়াত করেছিলেন তার বাসায়, তা আমরা 3-4 জন মানুষ ছিলাম। তো গেলাম, তো উনি গল্প করছিলেন, বলছিলেন যে এখানে বাংলাদেশের শ্রমিক যখন কাজ করে কোথাও, সে পায় 800-600 রিয়াল, আর অন্য দেশের কাজ করে সে পায় 1200-1600 রিয়াল। এই ফারাক তো আমি আশা করি না। আমি সে দেশের মন্ত্রী সৌদি আরবের মন্ত্রী নিজে বলছেন যে আমি তো চাই না, ও 1000 রিয়ালের নিচে কিভাবে বাঁচবে এই দেশে, তো সেখানে $600 কাজ করে, তার তো আর কোনো বিকল্প নেই। এটার কারণ কিন্তু কিছুটা হলো এই মধ্যস্বত্বভোগীরা, এরা কিন্তু তাদেরকে অনেক ব্যয়ে পাঠায়, অথবা তারা মাসের থেকে একটা বকরা নিয়ে নেয়। আমরা আসবো আবার এই আলোচনায়। জনাব নুরুল আমিন, আমি আপনার কাছে একটু জানতে চাই, আসলে এই যে এনআরবিরা প্রবাস থেকে যে টাকাটা পাঠান এবং সেটি আপনারা দীর্ঘদিন ধরে বৈধ পথে পাঠানোর জন্য আপনারা তাদেরকে উৎসাহিত করা বা প্রচারণা বা বহুমুখী উদ্যোগ নিয়েছেন, সেটি গ্রাম পর্যায়ে তাদের, যেটি আমরা বলে থাকি যে হুন্ডির মাধ্যমে পাঠানোর একটি প্রবণতা আমরা দেখেছি, খুব সহজে হুন্ডিয়ালারা বাড়িতে গিয়ে টাকাটা পৌঁছে দেয়। আপনি দীর্ঘদিন আপনার এই সারা জীবনের শ্রেষ্ঠ সময়গুলো ব্যাংকিং করেছেন, আপনারা কতটুকু পেরেছেন এই হুন্ডি থেকে বৈধ পথে টাকাগুলো যাতে সহজে, দ্রুত এবং সঠিক ব্যক্তির কাছে পৌঁছায়, ব্যাংক ব্যবস্থা সেখানে কতটুকু কাজ করতে পেরেছে? খুবই প্রাসঙ্গিক, এবং এটা সামনের দিনগুলো তো আরও কিছুদিন বা চলবে। এই যে প্রসঙ্গটা আপনি টানলেন, এটা হচ্ছে অল অ্যাবাউট নেটওয়ার্কিং বলতে আমরা ব্যাংকিং নেটওয়ার্ক কতটুকু পর্যন্ত পৌঁছতে পেরেছে তার উপরে নির্ভর করে আমাদের এফোর্টটা। কারণ আমি তো ব্যাংকের বাইরের সার্ভিসটা দিতে পারবো না। এখন সব ব্যাংকগুলো মিলে যে 11-12 হাজার শাখা আছে, তার যে উপশাখা আছে, তার যে এজেন্ট ব্যাংকিং আছে, এখন রিমিটেন্সটা কিন্তু ওই পর্যন্ত বিস্তৃত হয়েছে। আপনি যেটা এর আগে বললেন যে হুন্ডির টাকাটা, হ্যাঁ, হুন্ডির টাকাটা বাংলাদেশের আপনি সীমান্তবর্তী বলেন বা সাউথের কিছু এলাকা বলেন, যে এলাকায় ব্যাংকের রিচ করা হয়তো ইকোনমিক্যালি ভায়াবল মনে করা হয় না বলে ওখানে যাচ্ছে না কেউ, দুর্গম। আবার টাকা পয়সা লেনদেনেরও একটা ব্যাপার আছে, সিকিউরিটির ব্যাপার আছে, যেটা আগের তুলনায় এখন হয়তো অনেকটা ইজি হয়েছে এগুলো। বাট এর আগ পর্যন্ত হুন্ডি ওলারা তো, যেটা মোবাইল আসার পরে তাদের তৎপরতা বেশি বেড়ে গেল এই জন্য, কারণ টাকাটা এখানে দেওয়ার পরে যখন সৌদি আরবে বা দুবাইতে রিং করে বলে টাকা পেয়েছি, তখনই ওখান থেকে ওই ফরেন এক্সচেঞ্জটা বিনিময় হয়। এটা একদম আমরা সরাসরি কথা বলে দেখছি। আবার বিপরীত দিকে দেখেন, আমার এনসিসি ব্যাংকের ছোট্ট একটা ঘটনা সার্ভিসের ব্যাপারে। লক্ষ্মীপুর তো লাকসাম থেকে বেশ দূরে, চৌমনি পার হয়ে লক্ষ্মীপুর, লাকসাম থেকে লক্ষ্মীপুরে রিমিটেন্স নিতে আসতো এক ভদ্রলোক, এবং প্রতি মাসেই আসতো। তো তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি অন্য ব্যাংক বা অন্য ইয়ে করেন না? কি সুন্দর কথা বলছে এখানে আসলে একটু সমাদর পাই, একটু চা খাওয়ায়, তাড়াতাড়ি আমার সার্ভিসটা দিয়ে যায়। আমার দূরে আসার আরেকটা লাভ হলো যে অনেক সময় এলাকার ব্যাংক থেকে টাকা তুললে অন্যরা জানে টাকা তুলতে গেছে, ছেলে টাকা পাঠাইছে, এটা চুরির ভয় থাকে, ধার নেওয়ার ভয় থাকে, এগুলো খুবই প্র্যাকটিক্যাল বিষয়। সেই জন্য সে একটু বলে যে একটু বেরোলাম মাসে একবার, কেউ জানলো না আমি কই গেলাম, আমি
আবার টাকাটা নিয়ে ফেরত গেলাম। দুই ধরনের উদাহরণই কিন্তু এখানে আছে। এখন যেটা হচ্ছে যে নেটওয়ার্ক যত বাড়বে তত এটার পরিধিটা বাড়বে, এক। দ্বিতীয় হচ্ছে যে আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে এখন 2.5 টাকা ইনসেন্টিভ দেওয়া হয়, কোনো কোনো ব্যাংক আরও 2.5 টাকা দেয়, কোনো কোনো ব্যাংক দেয় না, বাট 2.5 টাকা এখন বেশি পাচ্ছেন। 3 নম্বর হচ্ছে স্টেবল। এই যে রিমিটেন্সের কথা বললাম, এই যে রিজার্ভের কথা বললাম, রিজার্ভ বেশি হওয়ার কারণে মানুষকে বাইরে থেকে খুব ডলার কিনতে হয় না, ব্যাংকে গেলে পাওয়া যায়। হুন্ডিওয়ালা থেকে হুন্ডি ছাড়া বা টুকটাক 1-2-500 ডলার ছাড়া মানুষ ব্যাংক থেকে এখন এগুলো নিতে পারে। রিজার্ভ একটা সময় তো আমরা দেখেছি এক্সপোর্টের জন্য আপনারা এলসি খোলার জন্য ডলার দিতে পারেননি। তো যে জন্য যে এই যে আপনি প্রবাসী নিয়ে আলাপ করতে গেলে প্রবাসীদের ইম্প্যাক্টটা এখানে আপনি দেখেন যে এই ধরনের কাজগুলো হুন্ডি তুলনামূলক এখন অনেক কমেছে। এইটা এই বছর আমরা তো আশা করছি আগামী জুন পর্যন্ত 30 বিলিয়ন হয়তো পৌঁছে যাবে। কতগুলো জিনিস আছে আরও, কারণ এখন আর ডেস্টিনেশনটা বাংলাদেশ, এখন ডেস্টিনেশন তুলনামূলক বাইরের গঞ্জ বা বেগম পাড়ায় না, কারণ আর পাচারটা এখন কম হচ্ছে, এটা তো স্বীকার করবে। আমরা কি বলতে পারি যে পাচার থেমে গেছে? এটা কি থেমে যায় নাই, থামে নাই। জমি বিক্রির টাকা এখনো বিদেশে লেনদেন হয়। পরের জেনারেশনে যারা বা দাদার জমি বিক্রি করেন তারা পেমেন্ট এখানে নেন না। এগুলো আমি একদম প্র্যাকটিক্যাল থেকে অভিজ্ঞতা থেকে বলতেছি। এই ধরনের টাকাগুলো যায়। দুর্নীতি যেই পরিমাণ কমছে বলে মনে করা হয় সেই পরিমাণ পাচার কমেছে, কিন্তু এখন যে সরকার লেভেলে যারা টপ লেভেলে আছেন এদের কেউ পাচার করেনও না, উৎসাহিত করেন না বলে আমরা ধারণা করছি। তো এটা অবশ্যই আমি ঠিকও মনে করি, কারণ এখনকার লোকগুলোকে অ্যাটলিস্ট এই ব্লেম দেওয়ার মতো আমরা এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। বাট দুর্নীতি হয়তো লোকালি দুর্নীতি আছে। হ্যাঁ, দুর্নীতির টাকাটা যদি দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে কাজে লাগতো তাহলেও তো আজকে আমার এক গ্রুপের $2 বিলিয়ন, আর এক গ্রুপের এইরকম দুবাইতে বাড়ি পাওয়া যাবে, লন্ডনে বাড়ি পাওয়া যাবে। ওই টাকাগুলো তো কোনো না কোনোভাবে থাকতেও তো পারতো, কোথায় নাই বাড়ি। তো ফলে যেটা আপনি বলছেন যে এটা যত দ্রুত প্রচার প্রসার, যত দেশপ্রেম আপনি জায়গায় তুলতে পারবেন। আমি নিজের কথা বলি না, ব্যাংকের কথা বলি। ব্যাংকে থাকতে আমি সেভিংস অ্যাকাউন্টে ওদেরকে আমরা 1% ইন্টারেস্ট বেশি দিতাম। আমি ক্লিয়ারলি ইনস্ট্রাকশন দিয়ে বলছিলাম 6 মাস যেই লোক রেগুলার প্রতি মাসে একটা পরিমাণ টাকা পাঠাচ্ছে, সে যদি কোনো কারণে 1 মাস টাকা পাঠাতে দেরি হয় তুমি ওকে টাকাটা দিয়ে দাও, কন্টিনিউ রাখো। সে তোমার প্রতি কত হ্যাপি হবে তুমি এটা বুঝতে পারো না, যে সে আজীবন তোমার সঙ্গেই লেগে থাকবে। প্লাস সরকারেরও কিছু প্রজেক্ট করা উচিত। এই লোকটা তো, এই দরিদ্র লোকটা কিন্তু দেশে আবার ফিরে আসে, লো টিকেটের রিমিটেন্স সারা জীবন পাঠায়, তারপরে ফিরেও আসে। ফিরে এসে হয়তো 1-2% বঞ্চিত হয়, টাকা এ খেয়ে ফেলছে ও খেয়ে ফেলছে, কিন্তু তার জন্য যদি আমি ওই সেভিংস এবং তার জন্য কিছু ফান্ড আমি ক্রিয়েট করে রাখতে পারি, যে তাকে আসলে আমি একটা গ্রোসারির দোকান দেওয়ার, একটা ব্যবসা ধরে দেওয়ার, একটা কিছু করার জন্য লোন দেওয়াটা চালু রাখি। ব্যাংকগুলোতে সিএসআর এর লোন বলে একটা বাংলাদেশ ব্যাংক চালু করেছে, যে এই ধরনের লোনগুলো সিএসআর সোশ্যাল বিজনেসের আন্ডারে পড়বে। তো একটা ব্যাংকের জন্য যদি 1 কোটি একটা জেলা বা একটা এলাকার জন্য রাখে, তাহলে ওই লোকটা ফেরত আসলে যেন রাস্তায় ঘুরে ঘুরে না থেকে একটা কিছু করতে পারে বলে মনে করে, অথবা ওখানে থাকতে আসা যাওয়ার পরেও যদি একটা কিছু করতে চায়, তাহলে সেই ধরনের সাপোর্ট দিলে কিন্তু ওই বিদেশে টাকা পাঠিয়ে সংসার যেভাবে চলতো এখানে সেটা থাকবে। ধন্যবাদ। জনাব সেকিল চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাই, এই যাবৎকাল পর্যন্ত প্রবাসীরা দেশে বিনিয়োগের জন্য নানান ক্ষেত্র খুঁজে বের করেছেন। এর মধ্যে আমরা দেখেছি গত সরকারের সময় বেশ কয়েকটি ব্যাংকও হয়েছে, একাধিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে প্রবাসীরা বিনিয়োগ করেছে। আমরা নামও দেখেছি এরকম, যদি বলেই ফেলি যে এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এরকম যে ব্যাংকও আমরা হতে দেখেছি। তাদের এই যে প্রবাসী যারা শ্রম ঘাম দিয়ে যে বিনিয়োগ করেছেন, সেই বিনিয়োগগুলো কি সুরক্ষিত রয়েছে, বা তা যে অবস্থায় আছে তাতে কি তারা উৎসাহিত হয়েছে না নিরুৎসাহিত হয়েছে? সে সাথে আরেকটি ছোট্ট প্রশ্ন করে শেষ করব, সেটি হলো যে
এই যে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করবার জন্য আমাদের বিভিন্ন সময়ের সরকার নানানমুখী সুবিধা দিয়ে থাকেন, আমরা যদি স্পেশাল ইকোনমিক জোন থেকে শুরু করে হরেক রকম সুবিধা দেয়, কিন্তু প্রবাসে যারা বাংলাদেশি রয়েছেন, যারা বিনিয়োগ করতে চান, তাদের জন্য এরকম কোনো দ্বার উন্মোচন কি কখনো হয়েছে? বিনিয়োগের কথা বললেন যখন, তখন একটা কথা বলি। একটা কথা আছে সমাজে যে নগরে আগুন লাগলে দেবালয়ে রক্ষা পায় না। ওটা তো আগুন তো আর কোনটা দেবালয় আর কোনটা হলো ভালো বুঝে না, বা কোনটা হলো খারাপ, সে পোড়ায়, সব পোড়ায়। আমাদের সাধারণ প্রবাসীদের বিনিয়োগগুলো পুড়েছে এরকম অনেক সময়। আমরা বিভিন্ন বড় বড় স্থাপনাতে বিনিয়োগ করেছি, প্রতারিত হয়েছি। যাকে নিয়ে বিনিয়োগ করেছি তিনি প্রতারণা করেছেন, অথবা যার কাছে দিয়েছি তিনি মেরে দিয়েছেন, এরকম হয়েছে। আবার ভালো বিনিয়োগ আছে। ব্যাংকিং খাতের টোটাল যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতির সাথে আমার সাধারণ বিনিয়োগকারীরও ভালো টাকাটাও পুড়ে গেছে অনেক জায়গায়। অনেকে কিন্তু ব্যাংকে গিয়ে টাকা পান না, এরকম হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় গতকাল নিজে বলেছেন, আমার ডলারের সংকট নেই, আমার কিন্তু এখন টাকার সংকট আছে। বাস্তব কথা বলেছেন। হয়তো এইসব চেয়ারে বসে এইসব কথা অনেক সময় বলেন না, কিন্তু আহসান মনসুর একটু অন্য রকমের মানুষ। দীর্ঘদিন তার সাথে আমি এই বিষয়গুলো নিয়ে কাজকর্ম করার সুযোগ আমাদের হয়েছে, অনেকেরই, আমার ব্যক্তিগতভাবে অনেক হয়েছে। আমি দেখেছি উনি অনেক সত্য কথা বলে ফেলেন যে টাকা পাচ্ছি না, ব্যাংকের টাকা নেই, কিন্তু ডলার আছে। বাংলাদেশ ব্যাংক গত কয়েকদিনে $1 বিলিয়ন কিনেছে বাজার থেকে, টু বিল্ড আপ দ্য রিজার্ভ অ্যান্ড অলসো টু গিভ দ্য কমফোর্ট টু দি এক্সপোর্টার্স, যাতে সে এক্সপোর্ট প্রসেসের প্রাইস যেন তার প্রপার থাকে, এটার জন্য। এগুলো হচ্ছে কিন্তু সমাজ চিন্তা থেকে বাণিজ্যটাকে সামাজিককরণের উদ্যোগ আর কি। তো আপনি যে কথাটা বললেন, বিনিয়োগের জন্য অনেক প্রবাসী আছেন। আমি আপনাকে 2 ক্লাসের প্রবাসীর কথা বলবো। একটা হচ্ছে 5% প্রবাসী যারা উপরে আছেন, তিনি এখানকার ভাইকেও চিনেন, ওখানেও ভালো যাচ্ছেন, অথবা প্রয়োজনে বা বাধ্য হয়েও ভাইকে চিনেন, এরকম আছেন। এনারা কিন্তু বিনিয়োগ করতে হলে তাদেরকে বলতে না, তারা মোটামুটি এসে বড় বড় বিনিয়োগ টিনিয়োগ নিজেরা মতো করে যেতে পারেন। বাকি যে 95% আছেন, যার প্রায় 80-85% টাকা বাংলাদেশে আছে, ওই লোকটার বিনিয়োগের সুযোগ নেই, সে বিনিয়োগ করতে পারে না। সে বড় একটা মাছ কিনতে পারে, বাড়িতে বড় একটা জায়গা কিনতে পারে, এইগুলো করে। এগুলো নন প্রোডাক্টিভ ইনভেস্টমেন্টের কিছু হয়তো ভোগে যায়, আর কিছু নন প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট। এগুলোকে প্রোডাক্টিভ ইনভেস্টমেন্টে যেতে হলে জাতি হিসাবে বা স্টেট হিসাবে আমাদের একটা দায়িত্ব নিতে হবে। দায়িত্বটা কী হওয়া উচিত? আমি প্রায় বলি যে এই গুচ্ছ বিনিয়োগ যদি, যেমন এইরকম আমাদের নুরুল আমিন ভাইয়ের মতো মানুষদেরকে, যারা চিন্তা চেতনায় অন্তত পরিষ্কার, এরকম কিছু মানুষকে দায়িত্ব দিয়ে যদি করা যেত যে গুচ্ছ ইনভেস্টমেন্ট, যেমন আমরা এই জিনিসটা করতে চাই, এইটার প্রজেক্ট প্রোফাইলটা তৈরি করা হলো, একটা অথরিটি থাকলো দেশে, এটা করে এটার জন্য টাকা লাগবে, যে ইয়েস এই টাকাটা আমরা এই দেশের প্রবাসীদেরকে দিব, আপনারা এটা এখানে করেন। শুধু ঢাকায় সব কিছু নয়, মতিঝিলে না, গুলশানে, ধানমন্ডি, বোরানিতে না, আপনি বিকেন্দ্রীকরণের জন্য যান, এগুলোকে সাবসিডি করেন, গিয়ে সরকারি ভূমি জমি দেন, কম পয়সায় দেন, দিয়ে বলেন যে এটাতে আপনারা বিনিয়োগ করেন। কি হবে? এখানে গামছা বানাবে, এখানে তেল উৎপাদন হবে, এখানে গাড়ির টায়ারটা তৈরি হবে, আমরা এগুলো প্রজেক্টগুলো রেডি করে দেব, টাকাগুলো ওরা দিবে। ওই গুচ্ছ বিনিয়োগ। ওই 95% মানুষ যারা সরাসরি বিনিয়োগে যাওয়ার সুযোগ তাদের নেই, কিন্তু প্রতি মাসে $100, $200, $300 করে পাঠাচ্ছে, বছরের শেষে কিন্তু তাদের সংখ্যাটাই 27 বিলিয়ন। আর আরেকটা কথা উনি বলেছেন, উপরের 5% কিন্তু যাওয়ার সময় টাকা নিয়েও যায়, বেগম পাড়ার টাকা, চৌধুরী পাড়ার টাকা, এটার টাকা, ওটার টাকা কিন্তু তারা নিয়ে যায়। ওই 27 বিলিয়ন যেটা পাঠায় ওরা নিয়ে যায়। তো ওদেরকে প্যাট্রোনাইজ না করে নিচেরগুলোকে প্যাট্রোনাইজ করা উচিত। কাল্টিভেশন ওনারা সৌদি আরবে করেছেন, কাল্টিভেশন ইউএইতে করেছেন, কুয়েতে, কাতারে করেছেন। আমি ওই দিন আরেক জায়গায় বলেছি যে আমাদের বোধহয় এখন পশ্চিমের থেকে মনোযোগ দেওয়া উচিত। সেবা যদি বিস্তৃত করতে হয়, অর্থনীতিকে যদি সাস্টেইনেবল করতে হয়, এই মধ্যপ্রাচ্য এবং প্রাচ্যের দেশের প্রবাসী যারা আছেন, প্রবাসী কনসেপ্টের কথা বলছি, তাদেরকে সাপোর্ট করবার জন্য। আর ধরেন যিনি, তার হয়তো একটা বাড়ি এখানে আছেন, ওখানে ছেলে মেয়ে থাকে, অনেক মানুষ কিন্তু পশ্চিমের দেশও কষ্টে আছে, অনেকেই আপনারা অনেকভাবে জানেন না। এদেরকেও যদি আমরা সাপোর্ট দিতে হয়, স্বচ্ছ ব্যবস্থাপনাগুলো অব্যাহত রাখা উচিত। আর আরও একটা জিনিস আমি বলতে চাই যে আমরা অনেক দিন থেকে বলছিলাম যে প্রবাসী বিনিয়োগ কর্তৃপক্ষ এই যে কাজগুলো করার কথা বললাম, এই কাজগুলো কিন্তু এরকম একটা ডেডিকেটেড যদি থাকতো যারা প্রবাসীদের বিনিয়োগগুলো নিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু অনেক বিনিয়োগ আমরা প্রপার। ধন্যবাদ শাকিল চৌধুরী আপনার এই সুন্দর প্রস্তাবের জন্য। আমরা আপনার আর কথা নিতে পারছি না আমাদের সময় স্বল্পতার কারণে। আমি শেষ প্রশ্নটি দিয়ে আলোচনা আজকে ইতি টানব, সেটি হলো মোহাম্মদ নুরুল আমিন আপনার কাছ থেকে।
এই যে প্রবাসীদেরকে নিয়ে আমরা কথা বললাম, এই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এগুলোকে কাজে লাগানোর ক্ষেত্রে বা প্রপারলি আসার ক্ষেত্রে এবং যারা রেমিটেন্স পাঠাবে তাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে নির্ভেজাল পৌঁছে দেওয়ার জন্য কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা আপনি? আমি একটা ছোট্ট উদাহরণ বলি। গত 2-3 দিন আগে পত্রিকা আসছে, যেটা আমি ওই পথ দিয়ে আসা যাওয়ার কারণে আমি দেখেছি। ওয়েজ আর্নার্সদের জন্য একটা ওয়েলফেয়ার ফান্ড আছে, তারা যাওয়ার সময় এটা কিছু দেন, আর যদি কেউ পাঠান এটা ফান্ড কিন্তু আছে। এবং আপনি জানবেন যে এই নদ্দা বারিধারার পাশে ওদের জন্য একটা জোন ঠিক করা হচ্ছিল, আবাসিক অ্যাপার্টমেন্ট হবে আর একটা হাসপাতাল হবে, এবং সেই হাসপাতালটা 300 শয্যার করার জন্য ওদের টাকা, ওদেরই প্ল্যান প্রোগ্রামটা হয়েছে অনেক আগে। সেই হাসপাতালটার ওই বিল্ডিংটার 7-8 তলা উঠে আছে, শ্যাওলা পড়ে গেছে। গত 3-4 দিন আগে পত্রিকায় দেখলাম যে ওখানে একটা 20 শয্যার হাসপাতাল করা যায় কিনা, যেটুকু উঠেছে এইটুকুর চেষ্টা করতেছে। কাকে দায়ী করবেন? এই দেশে যারা নীতি নির্ধারক বলি, যারা প্রশাসক বলি, যারা এই কাজগুলো দেখেন, এই ধরনের এই যে ওয়েলফেয়ার ফান্ডের টাকাটাও কিন্তু ইউজ করতে পারছেন না প্রপারলি। অ্যাপার্টমেন্ট, আমি আমাদের 2-1 আত্মীয় স্বজন ওই ওয়েলফেয়ার ফান্ডে টাকা দিচ্ছেন যে একটা ফ্ল্যাট হয়তো পাবেন, কোনো কাজ হয়নি। এই ধরনের আপনি যখন উদ্যোগ নেবেন, আমাদের তো অনেক আইন আছে, ইমপ্লিমেন্টেশন নাই। আমাদের যখন এই যে উদ্যোগ নেব, এটা শেষ দিন পর্যন্ত কে তদারকি করবে? প্রজেক্ট ডিরেক্টর দেন, 1 বছর 2 বছর পরে বদলি হয়ে যায়, কারণ উনি বেটার প্রসপেক্ট পাইলে উনি চলে যান। অথবা মিনিস্ট্রিতে অন্য জায়গায় যিনি অবসর আছেন, কাজ কম, তাকে একটা প্রজেক্ট ডিরেক্টর দিলে ক্ষতি হবে না ওনাদের, এরকম একজনকে দেন, উনি আবার আরেক দিকে চলে যান। ফলে হচ্ছে কি, এই দেশে প্রজেক্ট আপনি নেন, সরকারও নিচ্ছে, কিন্তু সেটা শেষ করার জন্য ডিউরেশন। এই এনআরবিদের ক্ষেত্রে এইটা ঠিক করতে হবে যে তারা এই কাজটা, তাদের কাজটা দ্রুত ইমপ্লিমেন্ট হবে। আর একটা ছোট্ট কথা আপনাকে বলি, এনআরবিদের জন্য অনেক বিষয় আসছে। একটা প্রবাসী কল্যাণ ব্যাংক হয়েছে, এটার আওয়াজ তো আরো বেশি থাকা উচিত ছিল, এটার প্রেজেন্স, এটার কর্মকাণ্ড আরো বেশি থাকা উচিত ছিল। তারা তার যাওয়ার সময় লোন দিবে, আসার পরে লোন দিবে, এই কাজগুলো কে দেখতেছেন? সরকারের একজন জয়েন্ট সেক্রেটারিকে ওখানে এমডি করে রাখা হয়। ধন্যবাদ জনাব নুরুল আমিন। আপনি যা বলতে চেয়েছেন আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি, এবং সরকার যদি সেই বিষয়গুলোকে অনুধাবন করে তাহলেই আমাদের আজকের আলোচনার সুফল প্রবাসীদের কল্যাণে বা প্রবাসীদের কাছে পৌঁছাবে। প্রিয় দর্শক, আপনারা আমাদের 2জন অতিথিকে আপনারা আলোচনা শুনেছেন, আপনারা আলোচনায় অংশ নিয়েছেন, সেই জন্য আপনাদের 2জনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আলোচনা শেষ করবার আগে এই কথাটুকুই শুধু বলে শেষ করতে চাই, সেটি হলো আজকের আলোচনায় প্রবাসীদেরকে নিয়ে যে আলোচনাগুলো হলো, যে বিষয়গুলো উঠে এসছে, সরকারের পক্ষ থেকে একটি অরাজনৈতিক সরকার, এই সরকার কতগুলো কাজ করে যেতে পারে এবং পরবর্তী সরকারের জন্য কতগুলো ফুটপ্রিন্ট রেখেও যেতে পারে, সেই প্রত্যাশাটা রেখে আজকের আলোচনা শেষ করছি। তার আগে জানিয়ে রাখছি যে দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান সপ্তাহের শনি থেকে বৃহস্পতি প্রতিদিন একই সময়ে সম্প্রচারিত হয়ে থাকে। আপনারা দেশ টিভির সঙ্গে থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই ইতি টানছি।